স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস ডিএ ব্লক এলিমেন্টস ক্লাস 2। আমি প্রমিস করেছিলাম মাত্র 3টে ক্লাস। এই 3টে ক্লাসের মধ্যে আমি টোটাল ডিএ ব্লক চ্যাপ্টার শেষ করব। তো 1 নম্বর ক্লাসটা পুরো হয়ে গেছে, এটা সেকেন্ড ক্লাস। আর মাত্র একটা ক্লাস করলে টোটাল ডিএ ব্লক এলিমেন্টস এ যা আছে সব কোশ্চেনের অ্যান্সার পারবে, একদম চ্যালেঞ্জ করলাম। তো আমরা ক্লাস 2তে যেটা শিখবো, মেনলি ডি ব্লক এলিমেন্টস এর কিছু জিনিস আমরা শিখবো। তো একটা কথা বলে নিই, ডিএ ব্লক চ্যাপ্টারে 65 to 70% একটু থিওরি, একটু বোঝার ব্যাপার, কনসেপচুয়াল। বাকি কিন্তু 30% মুখস্থ করতে হবে। অরিজিনালি বোর্ড লেভেলে যেটা আছে তোমাকে মুখস্থ করতে হবে। তো ক্লাস 2টাই কিন্তু একটু কিছু কিছু জায়গায় মুখস্থ করতেই হবে, তোমাকে মেনে নিতেই হবে। সেটা কিন্তু আবার ফুললি কনসেপচুয়াল, একদম পুরো বোঝার। 1 নম্বর ক্লাসটা যেমন পুরো বোঝার ছিল, 3 নম্বর ক্লাসটা পুরো বোঝার, 2টা কিন্তু একটু মুখস্থ করতে হবে। দেখো আমরা কি কি জিনিস শিখবো, যেমন অক্সাইড অফ ট্রানজিশন এলিমেন্টস। সন্ধিগত মৌলের যে অক্সাইড হয়, অ্যাসিডিক আম্লিক হয়, অ্যাম্ফোটেরিক উভধর্মী হয়, বেসিক ক্ষারীয় হয়। কোনগুলো কি অক্সাইড? দেখো পরীক্ষায় যদি পড়ে, তুমি মোটামুটি আম্লিক গুলো মানে অ্যাসিডিক গুলো একটু মুখস্থ রাখবে, উভধর্মী বা অ্যাম্ফোটেরিক গুলো একটু কষ্ট করে মুখস্থ করে নেবে। তাহলে কি হবে, বাকি যেগুলো পড়ে রয়েছে সেগুলো তার মানে ক্ষারীয়। তুই বলে মুখস্থ কেন করতে হবে? দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি বললাম CrO3, দেখো CrO3, এটা CrO2 আছে, আমি ক্রোমিয়ামের গুলোই সবগুলো করছি। আর একটা বললাম Cr2O3, এখানে CrO আছে, তাই না, CrO, ঠিক আছে। আমি তোমাকে যদি বলি, আচ্ছা প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার বের করো, জারণ সংখ্যা বের করো, কিভাবে করবে? ক্রোমিয়ামের X, ও এর কত, -2 × 3 = 0 করলে কি হবে, X = +6। একইভাবে এটা করলে হবে +4, একইভাবে এটা করলে হবে 6/2 মানে +3, একইভাবে এটা করলে কি হবে +2, তাই না? এইভাবে যে করলে, ভালো করে শোনো, একটা জিনিস আমরা জানি কি, অক্সিডেশন নাম্বার যত বেশি তার অ্যাসিডিটি তত বেশি। তাহলে অক্সিডেশন নাম্বার সব থেকে বেশি এটা, মানে সব থেকে বেশি অ্যাসিডিক এটা। দেখো ওই জন্য অ্যাসিডিকের মধ্যে আছে। তাহলে বেসিক কোনটা? এটা, দেখো ওই জন্য বেসিকের মধ্যে আছে। এবার অ্যাম্ফোটেরিক কোনটা? এই দুটোর মধ্যে কোনটা বলবে? এইটা। তাহলে এইটা কি? বা এর মতো হতে পারে, এই দুটো মিলিয়ে হতে অ্যাসিডিক হতে পারে। তোমাকে যদি বলে হাইয়েস্ট অ্যাসিডিক বা ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি, তুমি কিন্তু বলে দিতে পারবে অক্সিডেশন নাম্বার থেকে, তখন কিন্তু মুখস্থ লাগবে না। তোমার 4-5টা দিয়ে বলে যদি কে বেশি অ্যাসিডিক বা কে বেশি বেসিক, তখন কিন্তু যার অক্সিডেশন নাম্বার বেশি তার অ্যাসিডিটি বেশি, যার অক্সিডেশন নাম্বার কম তার বেসিসিটি বেশি। এটা করে দিতে পারছো। কিন্তু পার্টিকুলার 4-5টা দিয়ে যদি বলে কোনটা অ্যাম্ফোটেরিক বলো, কোনটা অ্যাসিডিক বলো, একটু মুখস্থ রাখতে হবে। কারণ এ অ্যাসিডিক বুঝতে পারছি আর এই বেসিক বুঝতে পারছি, কিন্তু এই দুটোর মধ্যে অ্যাম্ফোটেরিক হবে না এ অ্যাসিডিক হবে, অ্যাম্ফোটেরিক হবে, এটাই দেখো। যেমন দেখো এই দুটোই অ্যাম্ফোটেরিক হয়ে গেছে, ঠিক আছে, এরকম ব্যাপার। একটু টাচ রাখতে হবে মুখস্থ, বোঝা গেল ব্যাপারটা। আর অনেক সময় দেখা গেল কোশ্চেন এমন থাকে মুখস্থ করতে লাগছে না, ওই জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার জানা থাকলেই, যার অক্সিডেশন নাম্বার বেশি তার আম্লিকতা বা অ্যাসিডিটি বেশি, ঠিক আছে। তারপরে দেখো আমরা যাচ্ছি কমন সল্ট অফ ট্রানজিশন এলিমেন্ট। কটা কম্পাউন্ড ভালো করে মুখস্থ রাখবে। মুখস্থ রাখবে মানে কি, এই কম্পাউন্ডগুলোর নাম জানতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট, যার কালার হচ্ছে কমলা কালার, ঠিক আছে। পটাশিয়াম ক্রোমেট, ইয়েলো কালার। KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার কালার হচ্ছে ভায়োলেট। K2MnO4 মানে পটাশিয়াম ম্যাঙ্গানেট, যার কালার হচ্ছে গ্রিন। এই ডিফারেন্ট ডিফারেন্ট কালার, মানে এখান থেকে যে আয়নটা আসবে ডাইক্রোমেট আয়ন মানে Cr2O7 2-। এখান থেকে ক্রোমেট আয়ন, ঠিক আছে, ইয়েলো কালার, ঠিক আছে, Cr2O4 এখান থেকে দেখো পারম্যাঙ্গানেট আয়ন বা ভায়োলেট কালার, গ্রিন কালার হচ্ছে ম্যাঙ্গানেট আয়ন MnO4 ঠিক আছে। এরা সবাই দেখো লেখা আছে কালারফুল। এই যে কালারফুল, দেখো আগের দিন তোমরা কোশ্চেন করেছো যে আমি যদি বলি, বলো এইটা আর এইটার মধ্যে কে কার কালার আছে কার কালার নেই, কার কালার আছে কার কালার নেই। তাহলে প্রথম অক্সিডেশন নাম্বার বের করতে হবে। Cl এর -1 × 2 -2, তার মানে টাইটেনিয়ামের +2। এটা -2 × 2 মানে -4, টাইটেনিয়ামের তার মানে +4। টাইটেনিয়ামের 22 ইলেকট্রন কনফিগারেশন মানে 3d2 4s2। তাহলে টাইটেনিয়াম 2+ করলে দুটো ছেড়ে দিলে মানে 3d2, আর টাইটেনিয়াম যদি তুমি 4+ করো আবার ছেড়ে দিলে মানে 3d0। কি বলেছিলাম, যাদের D1 থেকে D9 ইলেকট্রন কনফিগারেশন হয়, এটা কিন্তু D1 বা D9, D1 থেকে D9 নেই, D0 হচ্ছে, বা D10 হলেও হবে না। যাদের D1 থেকে D9 তারাই একমাত্র কালারফুল হবে। দেখো এটা কালারফুল হবে, এটা কালারফুল হবে না। মানে D0 হলে কালারফুল নয়, আর D10 হলে কালারফুল নয়, কালারলেস। কেন?
কারণ ডি অরবিটালের মধ্যে এরকম ভাগ থাকে অরবিটালের, ঠিক আছে। ডি অরবিটাল যে 5টা ডি অরবিটালের মধ্যে কিছু দুটো ডি অরবিটাল একটু হায়ার এনার্জি, 3টে ডি অরবিটাল লোয়ার এনার্জি। তো একটা ইলেকট্রন এখানে থাকলে কি হবে, ইলেকট্রনটা ট্রান্সফার হতে পারছে উপরে, দুটো থাকলেও ট্রান্সফার হতে পারে, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা থাকলেও ট্রান্সফার হতে পারে। এখানে যদি ফাঁকা একটা ঘর আছে, মানে একটা থাকলেও আরেকটা ইলেকট্রন যেতে পারে, কিন্তু 10টা থাকলে কে ট্রান্সফার হবে? ইলেকট্রন ট্রান্সফার হলে তার মানে বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করছে, কোনো একটা কালার অ্যাবজর্ব করবে, তার কমপ্লিমেন্ট কালার সে স্ক্যাটারিং করবে, মানে বিকিরণ করবে, তখন তার মানে সেই কালারটা তাকে দেখবো। তাহলে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে বলেই তো কালারফুল হচ্ছে। এখানে এই যদি তুমি ভাবো ম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট, এর যদি তুমি অক্সিডেশন নাম্বার বের করো, দেখো পারম্যাঙ্গানেটের অক্সিডেশন নাম্বার আমরা বের করছি, দেখো MnO4 মাইনাস, দেখো মুখে মুখে হচ্ছে -2 × 4, আচ্ছা আমি করে দিচ্ছি, x ইকুয়াল টু -2 × 4 ইকুয়াল টু -1, তাহলে x ইকুয়াল টু কত হলো, এটা এখানে গেল 7+, ম্যাঙ্গানিজের 7+। ম্যাঙ্গানিজের ইলেকট্রন কনফিগারেশন কি? ম্যাঙ্গানিজের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে ম্যাঙ্গানিজ 25 মানে হচ্ছে 3d5, এই 5 আছে বলে 2 আছে বলে 4s2, তাই তো 3d5 4s2। তাহলে ম্যাঙ্গানিজ যদি 7+ করো, 7+ করা মানে এখান থেকে দুটো এখান থেকে 5টা ছেড়ে দিলে 3d0। বলো কালারফুল না কালারলেস? কালারলেস দেখাচ্ছে, 3d0, d1 থেকে d9 নেই, তাহলে কেন এখানে কালার দেখাল? এক্ষুনি বলে ভায়োলেট। তাহলে এই চারটে কিন্তু এক্সেপশনাল এর কালারের জন্য। এর স্ট্রাকচার গুলো সব থেকে বই থেকে পড়বে, দেখো আমি ম্যাঙ্গানেট পারম্যাঙ্গানেটটা দেখাচ্ছি স্ট্রাকচার। পারম্যাঙ্গানেটের স্ট্রাকচার হচ্ছে এইটাই, দেখো এইটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের জন্য কি হয়, দেখো এই মাইনাস চার্জটা এখানে পড়লো, এই ডবল বন্ডটা বললো, দেখো রেজোন্যান্স হচ্ছে না, চার্জ ট্রান্সফার হচ্ছে। এই যেমন ডি অরবিটালের ছবি এঁকে তোমায় দেখালাম, d1 থেকে d9 ইলেকট্রন কনফিগারেশন হলে dd ট্রানজিশন হয়, ইলেকট্রন ট্রানজিশন, তার জন্য কালার হয়। এখানে দেখো ইলেকট্রন ট্রানজিশন না হলে d0 হওয়া সত্ত্বেও, d1 থেকে d9 না হলেও, এ যেহেতু চার্জ ট্রান্সফার হচ্ছে তার মাধ্যমেও কালার হতে পারে। তাহলে এদের কালার হওয়ার কিন্তু এক্সপ্লেনেশনটা আলাদা, এদের চার্জ ট্রান্সফারের মাধ্যমে কালার হয়, প্রত্যেকটা রেজোন্যান্স ঘটে, তার জন্য কালার হয়, বুঝা গেল? এর কালার হওয়ার রিজনটা কিন্তু ডিফারেন্ট। আচ্ছা এখানে দুটো জিনিস লেখা ছিল, দেখো আমি এগুলো বললাম বলে হয়তো এগুলো বাদ দিয়ে দিচ্ছি, দেখো এখানে দুটো জিনিস লেখা আছে, এটা একটু মনে রাখবে। এটা পটাশিয়াম ক্রোমেট, এটা পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ক্রোমেটে যদি তুমি অ্যাসিড দাও, যে কোনো অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট হয়ে যাবে, বা সোডিয়াম ক্রোমেটে যদি অ্যাসিড দাও, সোডিয়াম ডাইক্রোমেট হয়ে যাবে। আর ডাইক্রোমেটে যদি বেস দাও, মানে ক্ষার দাও, তাহলে ক্রোমেট হয়ে যাবে। মানে ক্রোমেট থেকে ডাইক্রোমেট, ডাইক্রোমেট থেকে ক্রোমেট করার নিয়ম। অ্যাসিড দেওয়া মানে পিএইচ কমানো, 7 কমানো, আর বেস দেওয়া মানে হচ্ছে পিএইচ 7 বেশি হওয়া, এরকম ভাবেও কোশ্চেন আসতে পারে। আর এটা কি, দুটোই ডাইক্রোমেট, একটা সোডিয়াম থেকে একটা পটাশিয়াম ডাইক্রোমেট, তখন তোমাকে দিতে হবে পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড দিলে সোডিয়াম ডাইক্রোমেট থেকে পটাশিয়াম ডাইক্রোমেট হবে, বুঝে গেল? এইগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট দেখো, অ্যালয় ফরমেশন ক্যাটালাইটিক প্রপার্টি। মানে অ্যালয় ফরমেশন মানে কি? ধাতু সংকর গঠন। আমরা শুনেছি কি, ডি ব্লক এলিমেন্টস পিরিয়ডের বাম দিক থেকে ডান দিকে গেলে অ্যাটমিক সাইজটা আস্তে আস্তে কি হয়, ছোট হয় প্রথমে, তারপর আবার সেম হয়ে যায়, তাই তো শিখেছি আগের দিন। এই সেম হয় বলে দেখো কপার আর জিঙ্ক প্রায় সেম, তাহলে কি হয়, ধরো একটা কপারের ক্রিস্টাল, ধরো কপারের ক্রিস্টাল, এটা কি কপারের ক্রিস্টাল, এটা কপার অ্যাটম আছে। তুমি বলো এই কপারের ক্রিস্টালের মধ্যে যদি আমি একটা কপার অ্যাটম তুলে নিয়ে ওই জায়গায় যদি একটা জিঙ্ক অ্যাটম দিই, বলো খাপে খাপে বসে যাবে না যাবে না? অবশ্যই সেম সাইজ হলে খাপে খাপে বসবে না, একটু ছোট হলে দেখবে ঢুকে গিয়ে আবার বেরিয়ে যাবে, আর বড় হলে ঢুকবেই না। তো সেম হলে তো পুরো খাপে খাপে বসে যাবে। তার মানে একটা ক্রিস্টালের মধ্যে আবার অন্য অ্যাটম ডোপিং করা যাচ্ছে, তার মানেই তো কপার জিঙ্ক মিক্সচারে তো যেগুলো হয় আর কি, পিতল হয়, ব্রাস, বুঝতে পারছো, যেগুলো হয়, তো সেগুলো তো অ্যালয় ফর্মেশন কি করে হয়, ধাতু সংকর গঠন, মানে কপার জিঙ্ক মিক্সিং মেটাল তৈরি হয়, ঠিক আছে? এই কারণের জন্য, যেহেতু সাইজের ডিফারেন্সটা কম, খুব প্রায় সেম সাইজ, তার জন্য হয়, ঠিক আছে? ক্যাটালিটিক প্রপার্টি এদের ভালো কেন? এদের ডিফারেন্ট ভ্যালেন্সি দেখায়, বিভিন্ন পরিবর্তনশীল জারণ সংখ্যা দেখায়, আর এদের সারফেস এরিয়াটা বেশি। সব থেকে ভালো ক্যাটালিটিক প্রপার্টি যদি দেখানো হয় একটা সন্ধিগত মৌলের অক্সাইডে, যদি একটু উদাহরণ দেওয়া হয়, মনে রাখবে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড খুব ভালো ক্যাটালিটিক প্রপার্টি দেখায়, যেটা সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইড করে, ঠিক আছে? তো নেক্সট টপিকে আমরা যাবো, যেটা দেখো রিঅ্যাকশন। একটু তোমাকে বুঝতে হবে যে অ্যাসিড মিডিয়ামে কি থেকে কি হয়, এগুলো মুখস্থ রাখতে হবে তোমাকে। যেমন ডাইক্রোমেটটা Cr3+ হয়, I- দেখো I2 হয়, কিন্তু অ্যালকালি আর নিউট্রাল মিডিয়ায় দেখো I- টা IO3- হয়। এগুলো কিন্তু এমসিকিউ তে পড়তে পারে, ঠিক কি না? আর যদি ব্রডলি পড়ে তাহলে কিরকম কোশ্চেন পড়ে দেখো, এরকম কোশ্চেন পড়ে দেখো, Cr2SN2- SN2++H+।
এরকম কিভাবে করবে দেখো আমি এটা দেখাচ্ছি। Cr2O7 2- থেকে কিসে পরিণত হবে, যেহেতু H+ আছে মানে অ্যাসিড মিডিয়াম, দেখো কিসে পরিণত হয়েছে Cr3+। ফার্স্ট কাজ, অক্সিজেন হাইড্রোজেন বাদে যে অ্যাটম গুলো আছে তার ব্যালেন্স করবো। অক্সিজেন হাইড্রোজেন বাদে ক্রোমিয়াম এখানে আছে, দুটো আছে, এখানে ক্রোমিয়াম একটা আছে, এটা কিন্তু চার্জ 3+ মানে চার্জ, ক্রোমিয়াম একটা আছে, তাহলে এখানে 2 বসাবো, তাহলে দুটো ক্রোমিয়াম হয়ে গেল। 7টাও আছে, এদিকে নেই কিছু অক্সিজেন, তাহলে অক্সিজেন যেদিকে কম আছে সেদিকে সে কটা আমরা H2O নেব, নিলে দেখো 7টাও চলে এলো। আবার দেখো 14টা H চলে এলো, তাহলে এইদিকে আমরা 14খানা H+ বসাবো, বসালাম, ব্যালেন্স হয়ে গেল। এবার চার্জের ব্যালেন্স দেখো 3+ × 2 মানে 6+, 14+ মানে +1 × 14 মানে 14+, -2 × 1 মানে -2, 14+ আর -2 করলে কত হচ্ছে 12+, 12+ আর এদিকে 6+, তাহলে এদিকে কটা প্লাস এক্সট্রা আছে, 6টা প্লাস এক্সট্রা আছে, তাহলে এদিকে 6টা প্লাস এক্সট্রা আছে, মানে আমি ব্যালেন্স করার জন্য এখানে 6টা ইলেকট্রন দিতে হবে, ঠিক না? এবারে SN2+ থেকে কি পরিণত হয়, SN4+, দেখো এখানে লেখা আছে SN2+ থেকে SN4+, কোথায় লেখা আছে এই, হ্যাঁ কি না? দেখো প্রথমে SN এর ব্যালেন্স করবো, SN একটা, অক্সিজেন নেই, হাইড্রোজেন নেই, চার্জ দেখো 2+, 4+, এদিকে 2+ এক্সট্রা আছে, ওই জন্য দুটো ইলেকট্রন দেবো। এবার এখানে 6টা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রনকে ইকুয়াল করার জন্য আমরা এই ইকুয়েশনটাকে 1 দিয়ে গুণ করবো, আর এটাকে কয় দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, করে এই লেফট সাইডের গুলো সব যোগ করে এখানে বসাবো, আর রাইট সাইডের গুলো যোগ করে এখানে বসাবো, বসালেই সেটা অ্যান্সার। এবার যদি কাটাকুটি যায়, H+, যদি কাটাকুটি যায় বা জল কাটাকুটি যায় করবে, এটাই অ্যান্সার, ঠিক আছে? আর যদি H+ না থাকে তখন তোমাকে কিন্তু বুঝতে হবে যে সেটা কিন্তু নিউট্রাল অর অ্যালকালি মিডিয়াম। যেমন এইটা যখন দিয়েছে দেখো H+ নেই মানে অ্যালকালি মিডিয়াম, তখন কিভাবে করবে, Mn/- থেকে কিসে পরিণত হবে, MnO2। দেখো এটা অ্যাসিড মিডিয়াম, Mn/- কিসে পরিণত হয়, Mn2+। যেহেতু নিউট্রাল মিডিয়াম বা অ্যালকালি মিডিয়াম, H+ নেই যেহেতু, তাই জন্য এইটা বসাতে হবে। আর H2O2- কিসে পরিণত হয়, SO4 2-। তাহলে আমি এখানেই করে দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো, অ্যালকালি মিডিয়াম একটা করে দেখাচ্ছি। তাহলে MnO4- থেকে কিসে পরিণত হচ্ছে, MnO2। আর একটা কি হচ্ছে, S2O3 2- থেকে কিসে পরিণত হচ্ছে, SO4 2-। দেখো প্রথমে অক্সিজেন হাইড্রোজেন বাদে Mn এর ব্যালেন্স করবো, Mn একটা। এখানে কিন্তু অক্সিজেন হাইড্রোজেনের ব্যালেন্সটা একটু আলাদা নিয়ম। কি নিয়ম, আগেরটা অ্যাসিড মিডিয়ামে কি নিয়ম ছিল, এদিকে অক্সিজেন দুটো বেশি, এদিকে অক্সিজেন দুটো কম, যেদিকে দুটো কম আছে সেদিকে দুটো জল দিচ্ছিলাম, H2O দিচ্ছিলাম। এখানে নিয়ম, যেদিকে অক্সিজেন সরি দেখো, হ্যাঁ ঠিকই তো, এখানে ও কটা আছে, 4টে, এদিকে ও কটা আছে, দুটো। প্রথমে একদম ভেরি ফার্স্ট বলছি শোনো, প্রথমে অক্সিজেন হাইড্রোজেন বাদে অন্য অ্যাটমের ব্যালেন্স করছে, অন্য অ্যাটম এখানে Mn একটা হয়ে গেল। আগের অ্যাসিড মিডিয়ামে কি নিয়ম ছিল, এদিকে ও 4টে আছে, এখানে ও কটা আছে, দুটো আছে, তাহলে এখানে দুটো ও কম আছে মানে এখানে দুটো H2O দিচ্ছিল। এখানে নিয়ম, যেদিকে ও বেশি আছে, কোন দিকে বেশি আছে বলো, এদিকে দুটো, এদিকে কটা ও 4টে, তাহলে এখানে দুটো ও বেশি আছে, যেদিকে যে কটা ও বেশি সেদিকেই সে কটা জল দেবে, তার উল্টো দিকে তার ডাবল OH- দেবে। দেখো H এরও ব্যালেন্স হয়ে গেছে, ও এরও ব্যালেন্স হয়ে গেছে। এবার চার্জের ব্যালেন্স দেখো, 4টে মাইনাস, একটা মাইনাস, তাহলে এখানে 3টে মাইনাস এক্সট্রা আছে, ওই জন্য এখানে 3E দেবো, 3টে ইলেকট্রন দেবো। এটাও সেম কেস, সালফার দুটো আছে, এখানে দুটো দিয়ে দিলাম, দুটো সালফার হয়ে গেল। অক্সিজেন দেখো 8টা অক্সিজেন, 3টে অক্সিজেন, তাহলে এখানে 5টা অক্সিজেন বেশি আছে, যেদিকে যে কটা অক্সিজেন বেশি সেদিকে সে কটা জল, তার অপোজিট দিকে তার ডবল OH-, 10 OH-। তাহলে এবার চার্জের ব্যালেন্স, এদিকে 4টে মাইনাস, এদিকে 12টা মাইনাস, মানে 8টা মাইনাস এদিকে এক্সট্রা, ওই জন্য এখানে 8টা ইলেকট্রন দেবো। তাহলে ইলেকট্রন সমান করার জন্য কি করবো, 3টে ইলেকট্রন মানে এখানে 8 দিয়ে গুণ করবো, আর এখানে 8টে ইলেকট্রন মানে এখানে 3 দিয়ে গুণ করবো, করে দুটোকে যোগ করে বসাবো, সেটা অ্যান্সার হবে, হ্যাঁ কি না? এইভাবে তোমাকে অ্যান্সার গুলো করতে হচ্ছে। এইখানে এইগুলো একটু তোমাকে মুখস্থ রাখতে হবে, মানে তুমি মুখস্থ করার কায়দা আছে, পুরো রিঅ্যাকশন তুমি এইভাবে করতে পারবে না। যেমন তোমাকে বলবে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন অফ Mn6, মানে Mn6 এর শত জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ এটা। তুমি শুধু মনে রাখবে এইটা থেকে এইটা আর এইটা হয়, ব্যাস, আর কিছু মনে রাখার দরকার নেই। কেন শত জারণ বিজারণ বা ডিসপ্রপোর্শনেশন বলছে, এই Mn এর জারণ সংখ্যা বের করলে দেখবে আসবে +6, এখানে এর করলে দেখবে হবে +7, আর এর করলে হবে দেখবে +4। তাহলে দেখো +6 থেকে +7 হচ্ছে, আবার +4ও হচ্ছে, তার মানে জারণ হচ্ছে আবার বিজারণ হচ্ছে, ওই জন্য ডিসপ্রপোর্শনেশন। বা কোশ্চেনটা এইভাবে দিতে পারে, Mn/2- কে অ্যাসিডে দিলে কি হবে, H+ মানে অ্যাসিড, অ্যাসিডে দিলে কি হবে, এইটাই অ্যান্সার। K কে যদি হিট করো কি হবে, অ্যান্সার মনে রাখবে K2MnO4, MnO2 আর O2 হবে। এইটা যদি রিঅ্যাকশন দেয়, এত কিছু মনে রাখার দরকার নেই, মনে রাখবে শুধু K2MnO4 তৈরি হবে। K2Cr2O7 এ সোডিয়াম ক্লোরাইড আর সালফিউরিক অ্যাসিড দিলে কি তৈরি হবে, এর নাম মনে রাখবে ক্রোমিল ক্লোরাইড তৈরি হয়, এর নাম কি, ক্রোমিল ক্লোরাইড। পরীক্ষা যদি NaCl টা KCl করে দেয় এখানটায়,
তখন এটাও কিন্তু এন এর বদলে এটা কে হয়ে যাবে, তখন এই দুটো মিলিয়ে 6KHSO4 হয়ে যাবে, হ্যাঁ কি না? একটু বুঝে করতে হবে। এটাতে এইটা দিলে ক্রোমেট হয়, ক্রোমেটে অ্যাসিড দিলে আমরা জানি কি ডাইক্রোমেট হয়। একটু এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এগুলোতে কোশ্চেন থাকে। ঠিক আছে, এই দেখো টোটাল কমপ্লিট করে ফেললাম। এই টোটাল ডিএফ ব্লক চ্যাপ্টারে এই 2 নম্বর ক্লাস পর্যন্ত কিন্তু আমি পুরো কমপ্লিট করে ফেললাম। তো 3 নম্বর ক্লাসটা কিন্তু এফ ব্লক এলিমেন্টস এর উপরই, একদম চ্যানেলে ফোকাস রাখো। এই ক্লাসটা করে নিতে পারলেই কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে যাবে, পুরো আর কিচ্ছু বাকি থাকবে না, ডিএফ ব্লক পুরো শেষ। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো, সামনের দিন এফ ব্লক নিয়ে আসছি। আজ ক্লাস এখানেই শেষ করলাম, ওকে বাই।